দুদিন আগে দেবপ্রসাদ দা ফোন করেছিলেন, তো নামধানের অনুষ্ঠানের যেটা প্রোগ্রাম আমি তৈরি করছিলাম এখন তো কমপ্লিট হয়নি, এবং এখানে সমস্ত বই নিয়ে আসা সম্ভব হয়নি রেফারেন্সগুলো করার জন্য। তো যাই হোক উনি বলেছেন হেলথ অ্যান্ড হাইজিন এবং ওর পরবর্তী পর্যায়ে যেটা মানসিক স্বাস্থ্যের জন্য ওইটা দেখাতে বলেছেন। আমি এখানে দেখছি অনেক জয়েন করেছেন এখানে আপনারা। এর আগে যখন প্রোগ্রামটা হেলথ অ্যান্ড হাইজিন দেখেছিলাম খুব অল্প সংখ্যক মানুষ দেখেছিল, তাদের কাছে রিপিট হবে। প্লাস যারা নতুন নতুন জয়েন করেছেন যে দাদা মায়েরা, তাদের কাছে নিশ্চয়ই এটা ভালো লাগবে। তো আমি সেই হেলথ অ্যান্ড হাইজিনটা দেখাচ্ছি মা। ঠিক আছে। আচ্ছা, আমাকে এটা একটা পারমিশন দিতে হবে আমাকে শেয়ার করার জন্য। আমি এটা স্ক্রিন শেয়ার করব। তারা অনুরোধ করে স্ক্রিন শেয়ার করছিলেন, আমাকে স্ক্রিন শেয়ার করার জন্য। এটা এক দাদা এটা করছিলেন। এখানে হোস্ট কে আছে আমাকে? দাদা অমিত দা ছিলেন, অমিত দা। হ্যাঁ, অমিত দা আছেন, আমাকে পারমিশন দিয়ে দিতে বলুন। আপনি শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ এসছি কারেক্ট এসছি। জয়গুরু দিলীপ দা। হ্যাঁ জয়গুরু, হ্যাঁ হয়েছে। আমি এটা সেট করে নিচ্ছি, জাস্ট একটু একটু সময় লাগবে। কেন আমি যেটা সিলেক্ট করেছিলাম ওটা হয়নি। একটা মিনিট, একটু সময় লাগবে। কপি কপি লিঙ্ক। শ্রদ্ধা শর্মিষ্ঠা মা, নয়েজ ক্যান্সেলেশনটা মনে হয় ঠিক মতো হয়নি। দিলীপ রাজ দা, সাউন্ড প্রবলেম হচ্ছে দাদা, সাউন্ড প্রবলেম। আমাদের এখানে একটু নয়েজ ক্যান্সেলেশন এটা নিলে না সাউন্ডটা ক্লিয়ার আসতো, একবার ক্লিয়ার কোনো বোঝা যাচ্ছে না দাদা। নয়েজ ক্যান্সেলেশনটা করে নিন না দাদা, নয়েজ ক্যান্সেলেশনটা একটু করে নিন। না দাদা, সাউন্ড একবারে ক্লিয়ার, কোনো বোঝা যাচ্ছে না। আপনি মোবাইলে নয়েজ ক্যান্সেলেশনটা একটু করে নিন। ঠিক আছে। আপনি জানেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, তিনটে ডট সাইডে মোবাইলের সাইডে তিনটে ডট, ওটা হাত দিন, তারপর সেটিংসে যান, তারপর সেটিংস গিয়ে নয়েজ ক্যান্সেলেশন ওটা অপশন আছে, ওটা অফ করে আমি এটা অফ করে দিচ্ছি। পুরো বেরিয়ে আসছি আমি এখান থেকে। বেরিয়ে আসলাম। যদি কোনো অসুবিধা ফিক্স যদি আমাকে জানিয়ে দেবেন। না এখন ঠিক লাগছে, আপনি আরম্ভ করুন, যদি প্রবলেম হয় বলে দেবো। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আসল চরণ প্রণাম, জগৎ লক্ষ্মীনাথ চরণ প্রণাম, পূজ্যপাদ শ্রী ভট্টাচার্য চরণ প্রণাম, পরম পূজ্যপাদ আসল চরণ প্রণাম, আর ঠাকুর পরিবারে সবাই আসল ষষ্ঠ প্রণাম জানাই।
আজ এই মতে সৎসঙ্গে নামধান উৎসবে উপস্থিত বর্তমান দাদা মা সবার আন্তরিক শুভেচ্ছা জয়গুরু রাইল। স্বাস্থ্য সদাচার প্রত্যেকেরই দরকার, এবং এটা যেটা বলছিলাম আগেও দেখিয়েছিলাম, অনেক দাদা মায়েরা জয়েন করেছেন, তাদের কাছে এটা নতুন, অনেকেরা হয়তো 2-3 বার দেখেছেন হবে। আমি যেটা নিয়ে করতে চেয়েছিলাম দাদার সাথে সেটা করে উঠতে পারিনি, কেন আমি এখন লন্ডনে থাকার জন্য বইপত্র নিয়ে আসেনি, সুতরাং কিছু ভুল ইনফরমেশন চলে যাবে সেই ভয়ে আমি তৈরি করতে পারিনি। যাই হোক, এটা দেখাবো, ওটা আমি পরবর্তী দাদার সাথে কথা বলে নাম ধ্যানের উপরে পুরো করে দেখাবো। চলার সাথে কিন্তু ঠাকুর বললেন ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া, আর বেঁচে থাকতে বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন স্বাস্থ্য। কারণ ধর্মগতার ধী ধাতু থেকে, যার অর্থ ধারণ, পালন, বর্ধন, অস্তিত্ব যা ধরে রাখে সংবর্ধনার সাথে। ঠাকুর একটা বাণীতে বললেন, যে বাদে তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম, চলছো সেসব জীবন ভুই। আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন মতবাদে হতে পারি, কেউ রাম ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মোহাম্মদ, কেউ জিসাস খ্রাইস্ট, হতে পারি বিভিন্ন মতবাদের, কিন্তু আমরা সবাই এক জায়গায় এক, সেই বাদটা হলো জীবনবাদ। ঠাকুর সেই জীবনবাদের চাষ আমাদের শেখালেন। সাধক রামপ্রসাদ তার গানে গেয়েছিলেন, কৃষি কাজ জানো না, রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবার করলে ফলতো সোনা। মানব জমি রইল পথে, আবার করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। সত্যি আমরা সেই চাষটা জানি না। ঠাকুর আমাদের সেই চাষটা শিখিয়ে গেলেন, যার মধ্যে আমাদের মধ্যে প্রতিভা গুণ তা যাতে পূরণ হয় সেইটাই আমাদের ঠাকুর দিয়ে গেলেন। ঠাকুরের আমাদের নির্দেশ দিলেন সুস্থ দীর্ঘ জীবন লাভের জন্য, বলেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপর সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। অর্থাৎ আমাদের এই শরীরটার যত্ন নিয়েও, এটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ সবল সুন্দর পরিচ্ছন্ন রাখতে হয়, সদাচার ঠিকমতো পালন করা লাগে, আর খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। আমরা একটা মন্দিরটা যেভাবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেখানে যেমন ভোগ দিই, আমাদের দেহ মন্দিরটা সেইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তেমনটি যদি ভোগ দিই, তখন আমরা সুস্থ জীবন লাভ করতে পারবো। কিছু ভক্ত লোক ঠাকুর প্রশ্ন করেছেন, ঠাকুর স্বামী বিবেকানন্দ এত বড় সাধক হওয়া সত্ত্বেও অকালে চলে গেলেন কেন? আপনারা জানেন স্বামী বিবেকানন্দ 39 ইয়ার্স বয়সে তিনি চলে গিয়েছিলেন। উত্তর ঠাকুর বলেছিলেন, তো একটা মোমবাতির যদি ওয়ান সাইডে জ্বালাও দীর্ঘস্থায়ী লাভ করবে, যদি বোথ সাইডে জ্বালানো যায় বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না। তুমি সাধক হও, ভগবান ঈশ্বর অবতার যাই হও না কেন, যখন মানুষ শরীর যখন তুমি ধারণ করেছো, সেই শরীর রাখার যে নিয়ম তোমার পালন করতেই হবে, তাতে শরীর টিকবে না। তাই বাড়ির মধ্যে বললেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে পাবে ফল ততটুকু। বিধাতা পুরুষ যুগে যুগে এসছেন, আবার তিনি এসে গিয়েছেন, আমাদের কিছু বিধান দিয়েছেন, সেই বিধান আমরা যত পালন করব আমরা ঠিক ততটুকু রেজাল্ট আমরা পাবো। এখন হেলথ হলো কমপ্লিট ওয়েলবিং অফ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, এই তিনটি নিয়ে সুস্থ মানুষ, সুস্থ ব্যক্তি বলি। শুধু ফিজিক্যালি হেলথটা সুস্থ মানুষের পরিচয় নয়, তার সঙ্গে মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য থাকতে হয়। এবং আমাদের সুস্থ অবস্থায় আমাদের শরীর থেকে একটা অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বার হয়, যেটা এই তিনটে স্টেট যদি ভালো থাকে, এই অরাল লেন্থ বা ব্রাইটনেস অনেক বড় হয়। কোন একটা ডিস্টার্ব হলে এই অরাল লেন্থ বা ব্রাইটনেস কমে যায়, তখন আমরা কোনো এক্সটার্নাল কোনো এনার্জি দিয়ে যদি অরাল লেন্থ এবং ব্রাইটনেস বজায় রাখতে পারি, তখন আমরা অসুস্থ অবস্থা থেকে সুস্থ হতে পারবো উইদাউট এনি মেডিসিন। এখন লাইফ প্রলং করার জন্য আমার দুটো জিনিস খুবই দরকার, একটা হলো নিরামিষ আহার, আর 2 নম্বর হলো সুনিয়ন্ত্রিত চলন। নিরামিষ আহার সাথে কোনো তো মানে কম্প্রোমাইজ নয়, লাইফ প্রলং করার জন্য এটা কম্পালসারি। আর সুনিয়ন্ত্রিত চলনের জন্য চাই আমাদের কনসেন্ট্রিক ট্রেনার, সুকেন্দ্রিক ধাঁচ, আর সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন খুবই ইম্পর্টেন্ট জীবনে, আর শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। এই যে সুকেন্দ্রিক ধাঁচ যদি আমাদের না থাকে, তখন আমরা যে বিরোধী শক্তিগুলো আমরা আয়ত্ত আনতে পারবো না, আমরা জীবনের ঘাত প্রতিঘাতে দুর্বল হতাশ হয়ে পড়বো, আর পাওয়ার অফ রেজিস্ট্যান্স কমে যাবে, সেই মুহূর্তে আমাদের রোগ ব্যাধি চেপে ধরবে।
আর সুনিন্দ্র দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিস্থিতি যদি ঠিক যদি না হয়, তখন আমাদের শরীরে মনের যে ক্ষয় ক্ষতি হয় তার পূরণ হয় না, আমরা শক্তি উৎসাহের আমরা যোগান পাবো না। যাই হোক, এই যে আমরা যে হাইজিন, হেলথ অ্যান্ড হাইজিন কথা বলছিলাম, হাইজিন কথা মানে গডেস অফ হেলথ, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, হাইজিয়া, গডেস অফ হেলথ উইথ প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ। মানে ঠাকুর দেখিয়েছেন 3 ধরনের কারণে আমরা অসুস্থ হই। একটা হলো জন্মগত প্রকৃতি সংযত ব্যাধি থেকে, নাম্বার 2 হলো বই প্রকৃতি আক্রমণ থেকে, সৃষ্টি ব্যাধি থেকে, বিভিন্ন সময় বিভিন্ন এপিডেমিক আসে, তার জন্য আমরা আক্রান্ত হতে পারি। আর থার্ড হলো মানসিক বিকার ও ব্যতিক্রমী অনুচলন, যেটা আমাদের নিজেদের জানতে হবে এবং কন্ট্রোল নিজেদের করতে হবে। আর জন্মগত প্রকৃতি সংযত ব্যাধিকে কন্ট্রোল করার জন্য ঠাকুর কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলেছেন। সেই বিবাহগুলো কি? একটা হলো অনিষ্ট রোগ বহনকারী জিন, যে সমস্ত জিনে রোগ আছে অলরেডি তাদের সাথে স্প্রেডিং বা বিবাহ না করা, নিকট আত্মীয় বা স্বগোত্রী বিবাহ, আর প্রতিলোম বিবাহ, এটি তিনি নিষিদ্ধ বিবাহ ঘোষণা করেছেন। এবং জন্মগত সম্বন্ধে ঠাকুর বলছেন সুকেন্দ্রিক সুপ্রজননী সুস্থ স্বাস্থ্যবান সন্তান সৃষ্টির উপায়। স্বামী বিবেকানন্দ বলছেন জন্মগত শুভাশুভি সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে। এখন খারাপ শাসক তুমি জন্মেছো, তারপর যদি সমগ্র ঔষধালয় তোমাকে সেবন করালে কি তুমি সারা জীবনে স্বাস্থ্য ফিরে পাবে? ভেরি ডিফিকাল্ট। এই যে ডিজিজ গুলো যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, এই সমস্ত যাদের রোগের মধ্যে আছে তাদের সাথে বিবাহ সম্বন্ধ মোটেই উচিত নয়, কারণ এগুলো ট্রান্সমিট হয়ে যাবে নেক্সট বাচ্চার মতো। এবং সেই বাচ্চাদের ট্রিটমেন্ট করা ডাক্তারদের পক্ষে খুব কষ্টকর। তারা কিছুদিন ট্রিটমেন্ট করে, তারপর হাত তুলে সরি, আর কিছু করার নেই। তাদের বিরাট একটা সমস্যা। এই জন্মগত ব্যাধি নিয়ে যে শিশুগুলো জন্মায়, রিয়েলি তারা ভালো করতে পারে না। যদি এখন কিছু জেনেটিকের উপরে কাজ চলছে তাদের ভালো করার জন্য, কিন্তু সে এখন সেই পরীক্ষাগারের মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে আছে। যাই হোক, নিকট আত্মীয় স্বগোত্র বিবাহ হলে কি হয়? সমসান্নিত রক্ত, মানে ভাই বোনের মধ্যে বিবাহ, তাদের যে পেশি সন্তান আসার পেশি ভালো হবে না, দুর্বল পেশিযুক্ত হবে, অর্থাৎ কর্মটার হবে না। বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কেন হয় আমার ইউজেনিক্স থিওরি আমি পরে দেখাই। আর এরা প্রখর বুদ্ধিমান হতে পারে, কিন্তু এদের আয়ু কম হবেই হবে। তাই এটা বিভিন্ন ব্যাধিরও আক্রমণ হতে পারে, যেমন মধুমেহ, হেমোফিলিয়া, মায়োপ্যাথিতে। তাই সবর্ণ ভিন্ন গোত্র হলো বিবাহ শ্রেষ্ঠ। এবার আসি, ঠাকুর একটা বাণী দিলেন এই স্বগোত্র বিয়ের এগেনস্টে। স্বগোত্রতে মেয়ের বিয়ে নয়ক সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্রে হলে বিবাহ সিদ্ধ সেই স্তরে। মেয়ের বাবা মা হিসেবে একটা ভালো পাত্র পেয়েছে, সব ঠিক, কিন্তু একগোত্র হয়ে যাচ্ছে। পণ্ডিতের কাজে পুরোহিত যারা আমাদের আজকের, তাদের বিধান বলো কোনো নয়, আমি গোত্রান্তর করে বিয়ে দেবো। ঠাকুর এসে বললেন তাহলে পুরোহিতকে বলিস কত টাকা দিলে একটা নিম গাছকে তিনি আম গাছ বানিয়ে দিতে পারেন। সত্যি কি গোত্রান্তর করা সম্ভব দুটো মন্ত্র পড়ে? অসম্ভব ব্যাপার। এইভাবে মানে মানুষের কি বিভাগ এরা পরিচালিত করে মানুষের কত দুঃখ দুর্দশার মধ্যে ফেলছে, এগুলো বন্ধ দরকার। স্বামী বিবেকানন্দের সাপোর্ট করেননি, তিনি বলছেন যতই দুঃসম্পর্ক হোক স্বগোত্র বিবাহ অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার হাইপোগামী মানে প্রতিলোম যেটা বিয়ে বলা হয়, যখন উচ্চবর্ণ কন্যার সঙ্গে নিম্নবর্ণ পুরুষের বিবাহ হয়, এখানে হয় কি অসঙ্গতি, দুর্বল শুক্রাণু আর শক্তিশালী ডিম্বাণুর মিলনে বংশানুক্রম বৈশিষ্ট্য নষ্ট হয়, আর স্ত্রী পুরুষের মস্তিষ্ক বিধ্বস্ত করে, স্নায়ু গতিকে বিকৃত হতা করে, এবং খুব ইনফিরিয়র কোয়ালিটির সন্তান এদের মধ্যে আসে, এবং তাদের ক্যারেক্টার হয় আনব্যালেন্সড, ভ্যাসিলেটিং, ডিস্ট্রাকটিভ, আনফেথফুল, ইল টেম্পার, আনহেলদি। তার এই শান্ত এই অশান্ত, তারা কোনো ভালো জিনিস দেখতে পারে না, ধ্বংস করে। এরা বিশ্বাসঘাতক হবেই। ঠাকুর আলোচনা প্রসঙ্গ 22 খণ্ডে প্রত্যেকটা ভলিউমে বলে গেছেন এরা বিশ্বাসঘাতক হবেই। ওই প্রতিলোম সন্তানরা এরা খুব রাগী হয়ে যায়, দুম করে রেগে যায়, এবং আনহেলদি হয়, আর মেয়ে সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজ। কিছু কিছু রোগ এমন তাদের কোনো ট্রিটমেন্ট হয় না, তাই তারা মারা যায়। তাই ঠাকুর আগামী যুবক যুবতীদের প্রতিলোম বিবাহ থেকে দূরে থাকার নিষেধ করেছেন বারে বারে। কি করে এটা সম্ভব হবে? আমাদের যুবক যুবতী তারা জানে না, তারা ভাবে সৎসঙ্গটা বুড়ো বুড়িদের জন্য, বয়স্ক মানুষের জন্য নয়। আমাদের তাদের মধ্যে জ্ঞানগুলো দিয়ে দেওয়া উচিত। তাই আচার্যদেব বলতেন বাড়িতে একসঙ্গে খেতে বসে ছেলে মেয়েরা যখন 10-12 হয়ে তাদের সঙ্গে খোলাখুলি সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা, তাদের মধ্যে প্রথম থেকেই যেন
এই জ্ঞানগুলো চলে যায়। আমরা যারা ভুল করেছি আমরা চাইবো না যে আগামী প্রজন্ম সেই ভুলগুলো করুক। আমাদের ভুলটা স্বীকার করে তাদের সঠিক পথে চালনা করাই হলো আমাদের ডিউটি। যাই হোক, কিভাবে করবেন, আগামী যুগ যেটা কিভাবে জ্ঞানগুলো পাবে সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এবার আসি যৌন জীবনে কিছু নিয়মের বর্তিত কথা, যেটা খুব স্বাস্থ্য রিলেটেড কথা। বলছেন যে জীবনী শক্তি হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ বাহ্যিক ও মানসিক ব্যভিচার। অসংযত যৌন সম্পর্ক বহু যৌন ব্যাধিরও সৃষ্টি করে। আর স্ত্রী সহবাস এমনভাবে করা উচিত নয় যাতে দেহে ও মনে অবসাদ আসে। আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হবার পরে যৌন সংযোগ স্বাস্থ্যপ্রদ। যারা এই জীবনযাপন করছেন পালন করবেন নিশ্চয়ই সুস্বাস্থ্যের অধিকারী হবে। এবার হচ্ছে খাদ্য সম্পর্কে। পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ড দ্য বেস অফ ধর্ম। তুমি সাধনায় উন্নতি লাভ করতে চাও, আগে লক্ষ্য দাও তোমার খাবারের উপরে। মানে খাবারটা এত বেশি ইম্পর্টেন্ট। তাই একটা কুলানন্দ ব্রহ্মচারীর একটা গল্প আছে, এক গুরু তার শিষ্যের বাড়ি গিয়ে রাত্রে ভাত খেয়ে ঘুমিয়েছে। সকালে উঠে সে তাদের বাড়ির একটা ঘড়ি ছিল, ঘড়িটা নিয়ে ব্যাগে করে চলে যাচ্ছে। কিছুর পরে যাচ্ছেন, এবার আমি ঠিক করলাম না তো, আমি তো বাড়ির ঘড়ি চুরি করছি। আবার তিনি ব্যাগ করে আসলেন, ঘড়ির যথাস্থানে রেখে বসে আছেন। শিষ্যকে প্রণাম করে বসার পরে বলছে, এই আমি এই ঘড়িটা চুরি করেছিলাম, আমার এমন প্রবৃত্তি কেন হলো? কাল কি আমার অন্ন খাইছিলিস বল? তার স্বীকার করেছিল যে চালের ভাতটি হয়েছিল সেটা চুরি করা চাল ছিল। দেখুন, তাই যেখানে সেখানে অন্ন খাওয়ার নিষেধ আমাদের বারে বারে করেন। আমরা যেখানে জানি না কার হাতের অন্ন খাচ্ছি, তাই স্বাস্থ্যকর প্রধান উপায় হলো এই আহার শুদ্ধি। আহার শুদ্ধি না হলে মানে ধর্ম রাস্তায় চলা যাবে না। এবার কিছু ফটো দেখাচ্ছি, খুব লোভনীয় ফটো। যারা বসে আছেন অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। ঠাকুর বাণী দিলেন। বাণীর প্রথম কথাটা এরকম ছিল, মাছ মাংস খাস নি আর। তা পরের লাইনটা আপনারা অনেকে জানেন, আমি ছবি দেখাচ্ছি, আপনারা বলুন কি পরের লাইনটা কি? পেঁয়াজ রসুন মাংস ছাড়। হ্যাঁ, আমরা সবাই মুখস্থ করে ফেলেছি, সবাই জানি। কি জানি না কতজন আমরা ছাড়তে পেরেছি। তো ওই ভয়ে আমরা স্বস্তি নিই না। আর সত্যিকার ছাড়বো বা কেন, কি কারণে, বিজ্ঞানিক কারণটা কেন ছাড়বো? এটা ঠাকুর বলে গেছেন, ঠিক আছে, আমরা ঠাকুরকে ভালোবাসি সেই কারণে ছাড়তে পারি। কিন্তু যদি জ্ঞানটা যদি হয় যে কেন ছাড়বো, তাহলে আমাদের সেই ভক্তিটাকে পাকা করে দেয়। জ্ঞান ভক্তিকে পাকা করে। তাই আমার উদ্দেশ্য যে কেন ছাড়বো তার সায়েন্টিফিক রিজনটা আমি এখানে দেখাবো। এখানে কিছু গ্রুপ অফ মানুষের ফটো দেখাচ্ছি, অনেকে চেনেন গ্রুপ। এদের মধ্যে কিন্তু একটা মিল আছে। ইনক্লুড ঠাকুরের ফটো এর মধ্যে আছে, অনেক বড় বড় সায়েন্টিস্টদের ফটো, অনেক যোগী পুরুষদের ফটো দেখতে পাচ্ছেন। এদের মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা খুঁজে পাচ্ছেন এদের মধ্যে? সবাই নিরামিষাশী। গুড মা, গুড, কারেক্ট। এরা সবাই নিরামিষাশী। আমাদের ধারণা যে আমিষ না খেলে বাবা মাদের যা ছিল, আমাদের যেগুলো খাইছিল ছোটবেলায়, যে ছেলের মাথায় বুদ্ধি হবে না বা গায়ে বল কি করে হবে, তাহলে আইনস্টাইন নিউটনের বুদ্ধিটা কোথা দিয়ে হয়েছিল? আর কুমলে কপিল দেব এদের গায়ে তো বল নিহাত কম ছিল না। আমাদের ভুল ধারণা। ঠাকুর বলছেন আমিষ কথাটা এসছে অম যুক্ত ইস। অম যুক্ত ইস মানে আমিষ, আর অম মানে রোগ। অর্থাৎ যে খাবার খেলে রোগ হয়। তাই আমাদের আমিষ খাবার খেলে শরীরটা রোগের আধার হয়ে পড়ে। তার কারণ হলো আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে। সদৃশ্য মানে ম্যাচিং প্রোটিন। যেমন আমাদের শরীরে রক্তের প্রয়োজন পড়লে যে কোনো রক্ত দিলে শরীর কি নেবে? নেয় না। সেখানে যেমন ম্যাচিং প্রোটিন দিতে হয়, ম্যাচিং ব্লাড দিতে হয়, তাই প্রোটিনটা ম্যাচিং দিতে হয়। আমরা দেখেছি যে বনের জন্তু জানোয়াররা তারা কিন্তু বোঝে কোনটি তাদের পক্ষে সদৃশ বা ম্যাচিং প্রোটিন। জুতে গিয়ে জিজ্ঞেস করুন, বাঘ সিংহকে যে কোনো মাংস দিলে তারা খাবেই না। যে নেকড়ে কুকুরের মাংস খাবেই না, মারা যাবে তো খাবেই না। কিন্তু মানুষরা বুঝি না, যে কোনো মাংস, ভাগাড়ের পচা মাংস যাই হোক, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই আমরা খেয়ে ফেলি। এই তো খেয়ে তো ফেললো, কিন্তু শরীর নিল না, কেন? ম্যাচিং করছে না। তাতে হবে কি, এই অপ্রয়োজনীয় প্রোটিনেরা কনভার্ট টু প্রয়োজন হয়ে যায়, বিষাক্ত দ্রব্যে পরিণত হয়। তাতে আমাদের সেল ডিভিশন শুধু বাড়িয়ে দিয়ে আমাদের দেহটাকে ফুলিয়ে দেয়, কুইক সেল ডিভিশন করে, যার ফলে আমাদের আয়ুটা পর্যন্ত কমে দিয়ে আমাদের যে লাইফ স্প্যানটা সেটা কমে যায়। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষ আমাকে খাইতে বাধ্য হইলেও আমি জানি ও অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতা সমর্থন করতে চেষ্টা করিব না। আদর্শ এই মাংস ভোজন না করা। জ্ঞানযোগ ঠাকুর বলছেন, তিনি এটা স্বীকার করতেন। এবং আজকে 11 ক্লাসে এসে গেছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে একটা কথা এসছে আর কি, সেটা বিজ্ঞান বই আছে। মনে করি আপনি বাগানে একটা সবজি চাষ করেছেন, তার মধ্যে যদি 5 ppm ডিগ্রি হয়, বিভিন্ন এনভায়রনমেন্ট কন্ডিশন বা পেস্টিসাইড যা দিয়েছেন, সেটা ডাইরেক্টলি খেলে আমরা সেই 5 ppm বেড়ে হয়ে যায় 240 ppm।
এটা কোনো ছাগলও যদি খায় তারও সেটা হবে 240 ppm। এখন ছাগলটাকে যখন কোনো মানুষ খাবে সেটা বেড়ে যাবে 1600 ppm, অর্থাৎ জাস্ট একটা ট্রপিক লেভেল বেড়ে গেল, ডাইরেক্টলি নেওয়া আর ভায়া সামবডি নেওয়া। দেখা গেছে একটা সমুদ্র বা পুকুরের মধ্যে একটা ছোট মাছকে একটা বড় মাছ খেয়েছে, সেই বড় মাছ আরেকটা বড় মাছ খেয়েছে, এইভাবে যত ট্রপিক লেভেল বেড়ে যায় তত আলটিমেটলি মানুষ যখন খায় একটা ট্রিমেন্ডাস একটা পয়জন তার মধ্যে তৈরি হয়ে যায়। ঠাকুর মধ্যে একটা সহজ পরীক্ষা দিলেন, ওই যারা আমিষ খায় তারা যদি ঘাসের প্রস্রাব করে দেখা যাবে কিছু ঘাস সেই জায়গায় জ্বলে যাচ্ছে বা মরে যাচ্ছে, আর যারা নিরামিষ খায় তারা যদি প্রস্রাব করে দেখা যাবে যে ঘাস গজে উঠছে। তাই ঠাকুর বলছেন যে আহারের বিষক্রিয়া জানার জন্য এর চেয়ে সহজতম পরীক্ষা আর কি চাও? যারা আমিষ খান পরীক্ষা করে দেখবেন, কিছু না খেয়ে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, এই রেজাল্ট একাত্তর সত্য। বহু মানুষ এটা টেস্ট করেছে। তাহলে পেঁয়াজ রসুন কি অন্যায় করলো? তাহলে কিছু নয়, একটা মানুষকে পেঁয়াজ করে রক্তে লাল কণিকাকে মেরে দেয়, কিল করে দেয়। পরীক্ষা করার জন্য একটা মানুষকে 7 দিন একটু বেশি করে পেঁয়াজ খাইয়ে দেন, দেখবেন তার হিমোগ্লোবিন কমে গেছে, অর্থাৎ সে অ্যানিক হয়ে পড়ছে আর কি, যে পার্সেন্ট অফ হিমোগ্লোবিন ছিল সেটা কমে যাচ্ছে। শুধু তাই নয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট ডক্টর রবার্ট বেক বলছেন যে এই সালফোনিক হাইড্রক্সাইল যেগুলো থাকে পেঁয়াজ রসুনের মধ্যে, এরা আমরা ব্রেনের পর্দাকে ভেদ করে বিষক্রিয়া নিউরনেরও ক্ষতি করে দেয়। তাই পাইলটের নির্দেশ দেওয়া হয় উড়ানের 72 ঘন্টাকে তারা যেন পেঁয়াজ রসুন না খায়। যাই হোক, এবার একটু বিজ্ঞান নিয়ে কথা বলি। আমাদের যে শরীর কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার মধ্যে নিউক্লিয়াস, ওকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে এই ক্রোমোজোম। ক্রোমোজোমের যে ক্যাপটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের, এই ক্যাপটা, এই ব্রাউন কালারের এই ক্যাপটাকে বলা হয় টেলোমার। যত কুইক সেল ডিভিশন হয় এই টেলোমারটা ছোট হয়ে যায়, এবং সেই টেলোমার ছোট হওয়ার জন্য ব্রড রেঞ্জ অফ এজিং রিলেটেড ডিজিজ হয়, ইনক্লুডিং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, কার্ডিও ডিজিজ, ডায়াবেটিস, ভাস্কুলার ডাইমেনশিয়া, ওবেসিটি, অস্টিওপোরোসিস এগুলো। কেননা এই যে সেখানে ইউসি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট তার একটা পিক্টোরিয়াল ভিউর মধ্যে আমি দেখাচ্ছি, এই ব্লু ডটগুলো দেখা যায় সেল ডিভিশন, করেসপন্ডিং টেলোমারগুলো কি ছোট হয়ে যাচ্ছে। এবং তারা দেখেছি যে সমস্ত মানুষের টেলোমার ছোট, they are more susceptible to diseases and have shorter lifespan as compared to those who have longer telomere. তো তাদের টেলোমারটা লম্বা, তাদের তুলনায় যারা ছোট তারা অনেক বেশি ভোগে বিভিন্ন রোগের আক্রমণ হয়। এবং এই কারণে তারা একটা গ্রুপ মানুষদের একটা এক্সপেরিমেন্ট করেছিল, যাদের ব্রিদিং কন্ট্রোল, মেডিটেশন, যোগা, 30 মিনিটস ওয়াকিং এবং প্ল্যান্ট বেসড ডায়েট দিয়েছিল, যেমন ভেজিটেবল, ফ্রুটস, রিফাইন্ড কার্বোহাইড্রেট সেগুলো দিয়েছিল। এবং কিছুদিন পরে দেখেছিল সেই মানুষগুলো টেলোমার অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ হয়েছে। অর্থাৎ ঠাকুর আমাদের যে খাদ্য নীতি দিয়েছেন এটা কত সাইন্টিফিক। এটা আমাদের মনের মধ্যেও ক্রিয়া করে। ননভেজ ফুড আমাদের নার্ভাস সিস্টেম ইরিটেট এবং আনব্যালেন্স করে দেয়, রিডিউস আওয়ার হিউম্যান ক্যাপাসিটি টলারেন্স অ্যান্ড ইমিউনিটি, এবং মোর ওয়ান ফেল ভিকটিম টু ইগো, অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স। দেখা গেছে ভারতবর্ষের যে প্রভিন্সিয়াল মানুষগুলো ননভেজ তারা বেশি ভায়োলেন্ট দেন দ্য ভেজিটেরিয়ান এরিয়া। এবং তাই বলা হয় ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড, মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করেও তোলে। তাই বলছে ঠাকুর বলছে নিরামিষ আর শরীর মন সব দিক দিয়ে শ্রেয়। জীবনে সম্পূর্ণ নিরামিষ থাকা আর একদিনের জন্য মাছ খাও, এই দুইয়ের মধ্যে ঢের তফাৎ হয়ে যায়। শরীরের মনের মধ্যে একটা অ্যাডভার্স ফ্যাক্টর অনুপ্রবেশ করে, যার প্রভাব ক্ষীণতর হতে হতে সারা জীবন ধরে চলে। একবার এসে ঠাকুর আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, আমার অজান্তে আমার ছেলেকে মাছ খাইয়ে দিয়েছে। ওই যে ক্ষতি যা হয়ে গেল একদিন মাছ খাওয়ার জন্য, যে সূক্ষ্মতম নার্ভ যে নষ্ট হয়ে গেল সে আর ফেরত পাবে না। চিন্তা করুন কোন লেভেলে ঠাকুর কথা বলছেন, যে সূক্ষ্মতম নার্ভটা একদিন মাছ খেলে সেটা নষ্ট হয়ে যায়, ও আর রিকভার হয় না। তাই মনে হয় আইনস্টাইন, নিউটন তারা এত বড় বৈজ্ঞানিক হতে পেরেছিলেন। যাক, এটা মানে অন্য কথা যে একদিন মাছ খেলে দেখা যায় তদ্দিন প্রতি গড়বড় চলে। এবং অনেকে বলছে যে মাছ না খেলে চোখ ভালো থাকে না, ঠাকুর বাজে কথা। চোখের ভক্ত ভালো হলো ঘি, বলছে লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না, তাহলে লিভার ঠিক করে নিতে হয়। গিমা নয় কুলেখাড়া নয় হেলেঞ্চা নয় ব্রাহ্মী, এর কোন একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। এবার ডব্লিউএইচ বলছে প্রায় 162 ধরনের রোগের জন্য আমিষ খাওয়া দায়ী, পার্টিকুলারলি হার্ট অ্যাটাক, তারপর তো ক্যান্সার, অ্যাপেন্ডিসাইটিস, অ্যানিমিয়া, লো স্টামিনিস, মানে কিডনি স্টোন, গল স্টোন, এগুলো তো আছেই। তো দেখা গেছে আজকের বাবা-মারা বাচ্চাদের এত বেশি ডিম মাংস খায় যে 4 বছরের বাচ্চারা পর্যন্ত ডিম হবে, এই সমস্ত হার্ট অ্যাটাকে তারা আক্রান্ত হচ্ছে।
তাই নিরামিষ আহার 90 to 97 হার্ট অ্যাটাক রোধ করতে পারে। বলছে যারা উন্নততর জীবনযাপন করতে চায়, সুস্থ দিয়ে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এবার স্মোকিং নাম্বার অফ ডিজিজ মানে লিখে পারা যাবে না, কারণ এই স্মোকিং এ যে মানে ডিজিজ হয়, যারা স্মোকিং করে আলটিমেটলি রোগে পড়ে। তারা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রথম করে তোমার স্মোকিং ছাড়তে হবে, কারণ ছাড়তে বাধ্য হয়। স্মোকিং করে এত ধরনের ডিজিজ আছে, কারণ with each inhalation, smoke brings its more than 5,000 chemical substances 5,000 chemical substance আছে একটা টানের মধ্যে দিয়ে। এবং নানাভাবে ফটো দিয়ে এগুলো অ্যাড দেওয়া হয় পেপারে বা সিগারেট প্যাকেটের মধ্যে। সেখানে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার। এবং আজকের প্রায় স্ট্রোকের জন্য হয় ভারতবর্ষে প্রায় 2,500 মানুষ প্রতিদিন এই স্মোকিং এর বা টোবাকোর কারণে তারা মারা যায়। এবার কথা আসতে পারে যে আমি স্মোকিং ছেড়ে দিলাম, কিন্তু আমার মধ্যে পয়জন সব লট অফ ওয়েজ আর দেয়ার। যেমন আজকের আমরা ভালো খাবার পাই না, সেই রং করা, ইনজেক্ট করা, অ্যাডাল্টেড খাবার সমস্ত। আজকে ভালো জলও পাই না, ভালো বাতাস আমরা পাই না। তাহলে এগুলো তো আমরা নিতে বাধ্য হচ্ছি। তো তার জন্য ঠাকুরকে নির্দেশ দিলেন, ঠাকুর নির্দেশ দিলেন মর্তের অমৃত থানকুনি। অর্থাৎ দীক্ষার সময় রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না। ঠাকুর আক্ষেপ করে বলছে, মানবে কি? আমার ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না। সেখানে শৈলেন্দা ছিলেন প্রোটেক্ট করার জন্য, ঠাকুর সব জায়গায় পাওয়া যায় না। ঠাকুর কিন্তু ছাড়বেন না, তিনি খাইই ছাড়বেন। তিনি বলছেন ছাওয়ায় শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতে উপকার হয়। কি করতে হবে? প্রতিদিন প্রাতে খালি পেটে ডাটা সহ দুটো থানকুনি পাতা, অভাবে 2-4টে তুলসী পাতা চিবাইয়া খাইতে হবে। কিন্তু থানকুনি মেন। কেন? যে যুগের তুলসী পাতা বলা ছিল সেটা অনেক পুরনো যুগ, তখনকার পলিউশন আজকের পলিউশন এক নয়। তাই আজকের যুগের জন্য পুরুষোত্তম কথা হলো থানকুনি পাতা। কি করে? ধুয়ে দিয়ে চিবিয়ে খেলে হলো, তারপরে 1 গ্লাস জল খেয়ে নিলে শরীরে অনেক টক্সিন বেরিয়ে যায়। তাই থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ু বেড়ে যায়। এবার দেখুন আমেরিকা তারা জেনে ফেলেছে তারা কিভাবে থানকুনি চাষ করতে, ওরা গোটু করা বলে। This is the regrowth of Gotu-Kola now, and we're preparing the beds এবং for এইভাবে our চাষ করে second তারা harvest. পেটেন্ট তৈরি করছে, Once ব্যবসা the করছে, Gotu-Kola আমরা is জেনেও এগুলো harvested, করি না। we will take it up to যাই হোক, আর কি হয়? মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইলেট ট্রাইটারপেন্স নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিম্পিশনের মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয়। কারণ সেই ক্ষেত্রে এইসব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন থানকুনি পাতার। কেউ থানকুনি পাতা খাওয়ার কথা বলছেন। ঠাকুর আরেকটি জিনিস আমাদের প্রতিদিন খেতে বলেছেন, সেটা হলো কালো তিল। শুনে থাকবেন, ব্ল্যাক সিসিম সিড। এবং এর মধ্যে এত বেশি মিনারেল, কপার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন B1, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কি নেই, ইনক্লুডিং সেসামিন, সেসামোলিন, অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত এর মধ্যে আছে। তিনি জানতেন আজকের দিনে যে সবজিগুলো আমাদের আসে হাইব্রিড হয়ে গিয়ে তার কিছু প্রায় থাকে না। তাই আমাদের যাতে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিদিন তাই কালো তিল নিতে বলেছেন। কিভাবে নেবেন? ভাত রান্নার সময় ভাতে একটু মিশিয়ে দেন, তরকারি দিয়ে বেটে দেন, লাড্ডু বড়া করে খান। আর তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতে পাতে মেখে খেতে বেশ লাগে, আমরা খাই, আপনার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। সেখানে দুর্গানাথ দাস বলি, ঠাকুর রোজ বাটা একটা হাঙ্গামা। অনেক মায়েরা বলেন অনেক বাটা হাঙ্গামা। ঠাকুর বলছেন শরীর যাতে ভালো থাকে তা করতেছে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যায়। রোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? আর মায়েরা চিন্তা করুন কোন হাঙ্গামাটা নেবেন, তিল বাটার হাঙ্গামা নাকি রোগ ভোগের হাঙ্গামা। শুধু বললেন না ঠাকুরের দীক্ষা নিয়েছি কেন এইসব রোগ হলো, তার কথাগুলো, তার নিয়মগুলো আমাদের মিনিমাম এইগুলো দুটো জিনিস আমাদের মেনে চলতেই হবে। এবার আসি, ঠাকুর আমাদের ধর্ম শেখাতে এসে রান্নাঘরে ঢুকে পড়েছেন। সেখানে
মানে তরকারিতে কখন লবণ দেবেন তাও তিনি বলছেন আর কি। তো আমার মায়েরা বলতে ঠাকুর বসতেন কি রান্না করলো, কিভাবে করলো, তারা বলতো কেন তেল দিয়ে তোমার ফোড়ন দিয়ে সবজি ঢেলে দিলাম, তারপর লবণ দিয়ে ঢেকে দিলাম, থাকলে ওই সর্বনাশ করলি। যদিও আর সবজির মধ্যে আয়রন ছিল, সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ এত স্ট্রং, অন্যান্য লবণ করে রিপ্লেস করে দেয়, তাহলে কখন লবণ দেবো ঠাকুর? ঠাকুর বলছেন যাক তরকারি হয়ে গেলে নামাবার আগে লবণ দিলে টেস্টও থাকবে, অন্যান্য মিনারেল গুলো ইনট্যাক্ট থাকবে। আর রুটি বানার জন্য আটাতে লবণ না দিয়ে আটা মাখাবেন না, তাতে রুটি সুস্বাদু হবে এবং পুষ্টিকর হবে। এবার আসি ঠাকুর অনেকে আমাদের রান্না করে চিনি দেন, বহু মায়েরা খাবার চিনি দেন, চিনি না দিতে বারণ করেছেন ঠাকুর। কেন? চিনি দিলে তরকারিতে মিষ্টি বা অনেক মিনারেল নষ্ট হয়ে যায়। কলা পাতায় দেখা যায় কোন দিকে খাওয়া নিয়ে তর্ক বিতর্ক মাঝে, কোন দিকে খাওয়া ভালো, সোজা না উল্টো দিকে? আমরা যেদিকে সেদিন না, কেন উল্টো দিকে আমার মুসলমান ভাইরা বলে সোজা দিকে অনেক ময়লা পড়ে, পাখি পায়খানা করে, অনেক ধুলো বালি পড়ে, তাতে উল্টো অনেক পরিষ্কার। ঠাকুর কাছে প্রশ্ন উঠেছিল কোন দিকে খাবো, কোন দিকে খাওয়া বলুন? প্লেন দিকে দাদা, প্লেন দিকে, সোজা হ্যাঁ, দিকে। জয়গুরু উপরের সোজা দিকে, দিকে। জয়গুরু উপরের দিকে, জয়গুরু উপরের দিকে। হ্যাঁ জয় গুরু। কেন উপরের দিকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল আছে বেশি দাদা, থাকে। ক্লোরোফিল। ইয়া, যেদিকে ক্লোরোফিল থাকে। পাখিতে পায়খানা করে সেই দিকে খাবো। হ্যাঁ, আমরা যেদিকে কারেক্ট খাবার দিই, কারণ ক্লোরোফিলটা ওদিকে সূর্যের আলো পড়ে, ক্লোরোফিল বেশি তৈরি হয়, গরম গরম খিচুড়ি ভাত যখন দিকে খাবো সেটা খাবার সাথে মিক্স হয়ে আমাদের উপকারে আসবে, ক্লোরোফিল থাকে। ঠিক বলেছে। এবার আসি ঝাল খাওয়া নিয়ে, কোন লঙ্কাটা খাবেন, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা, কোন লঙ্কাটা? জয়গুরু কাঁচা কাঁচা লঙ্কা, লঙ্কা। কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, কেন? কেন? ক্যালসিয়াম কেন? থাকে। ক্যালসিয়াম থাকে, ক্লোরোফিল থাকে, ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম। শুকনোতে ক্যালসিয়ামটা নষ্ট হয়ে যায়। জয়গুরু। ভিটামিন সি থাকে, ভিটামিন সি। তো ভিটামিন সি। এই যে ভিটামিন সি বেশি থাকে, ভিটামিন সি তিনি থাকে, বললেন দাদা ভিটামিন সি বেশি থাকে। ভিটামিন সি শুকনো থাকে। লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে ক্ষতি করে না, কাঁচা লঙ্কায় সি ভিটামিন খুব বেশি থাকে, আর শুকনোটা নষ্ট হয়ে যায়। এবার ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়া তেমনি ক্ষতি। আর বলে না আমরা আদা লাগাচ্ছি লঙ্কা খাই না, ওরও ক্ষতিকর। লঙ্কা আমাদের খেতেই হবে। সুতরাং লঙ্কা হিসেবে গোলমরিচ আদাও খেতে পারেন, তবে সব মাত্রা মতো, যেন অতিরিক্ত না হয়ে যায়। এবার পান্তা ভাত, আজকালকার পান্তা ভাত প্রায় উঠে গিয়েছে, লুচি তরকারি সব মোগলাই পরোটা বার্গার পিজা কত কি এসে গেছে, ছেলেরা সেগুলো পছন্দ করে। পান্তা ভাত খান তো? পান্তা ভাত না উঠে গেছে? জয়গুরু মাঝে মাঝে হ্যাঁ, হয়, এখন তবে বন্ধ ভালো হয়ে গেছে। জয়গুরু। এখন বন্ধ হয়ে গেছে, গ্রামে ছিলাম খেতাম। হ্যাঁ হ্যাঁ, যে বলে আমরা গ্রামের ছেলে গামছা করি পান্তা খাই, মানে বলে আর কি, ভালো জিনিস। কেন আমরা দেখেছি আমার বিজয়ের দিনে মাই পান্তা খেয়ে, তিনি শ্বশুর বাড়ি যান বিজয়ের দিন, তখন দেখে পান্তা তৈরি হয়েছে পূজা মণ্ডপে। আর প্রভু জগন্নাথের ভোগ এই পান্তা ছাড়া হয় না। দেখুন এটা ধর্মের মধ্যে ঢুকিয়ে, কারণ আমরা যেন প্রসাদ হিসেবে যেন খাই, যাতে উপকার আসে। ঠাকুর বলছেন পান্তা ভাত কচলে নুন লেবু রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো। আমনিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায়, আর লেবু রসে ভিটামিন সি থাকে। দেখুন একটা সহজ ভাবে সস্তায় কি করে আমরা প্রোটিনের সোর্স ঠাকুর আমাদের দিয়ে গেলেন। আর পান্তা ভাতের জল বলে 3 পুরুষের বল, আর বলা হয় সর্বরোগ হরহরি। কি করে রান্না করতে অনেকে জানেন, এ নিয়ে আলোচনা করছি না। এবার ভাত রান্নার সময় ভাতের ফ্যান না ফেলাই ভালো। কেন মাটা কিভাবে রান্না করে ঠাকুরের পদ্ধতি শিখে গেছেন, অনেকে চেষ্টা করলে মার না ফেলেও ভাত রান্না করতে পারবেন। গাজর খাওয়া নিয়ে কথা উঠেছিল, সুশীল শাস্ত্রে গাজর খাওয়া নিষিদ্ধ, অথচ গাজরে তো প্রচুর ভিটামিন। তাহলে আমাদের শাস্ত্র, মানে আমাদের হিন্দু শাস্ত্রটা নিষেধ কেন করা হয়েছিল? ঠাকুর বলেছিলেন গাজরের ভিটামিন সহজ পাচ্ছ নয়, অর্থাৎ আমাদের ইজিলি ডাইজেস্টেবল নয়। যে জিনিস আমরা হজম করতে পারি না সেটা খেলে কিন্তু আমাদের উল্টো প্রতিক্রিয়া করে। এবং বলছেন যে ডালের মধ্যে বা পেটের পক্ষে ঠান্ডা কোনটা? তাহলে মুগ ডালের সব গুণ দোষ একটু বাই করে, কাঁচা মুগই ভালো, ভাজা মুগ তার চেয়ে একটু খারাপ। মুগ ডালকে তিনি প্রেফার করতেন, কিন্তু কাঁচা মুগ হলে ভালো হয়। এবার সদাচার নিয়ে কথা বলি, দাদা আমার টাইম হয়ে গেলে বলবেন। সদাচারে রতন হয়, পদে পদে তার হয়। আজকের ঠাকুর বহু বাণী দিয়েছেন, করোনার যুগে আমরা বুঝতে পেরেছি ঠাকুরের বাণীগুলো কত আমাদের কাজে এসছে। যে নাকে মুখি দিয়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এবং বলছেন যে সব যে WHO বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষাকে আপনি জীবাণুর বিরুদ্ধে নিতে পারেন। ভাববেন না যে করোনা চলে গেল বলে আমরা মোটেই নয়। তাই আমাদের যে আমাদের হাত পরিষ্কার, WHO জানাচ্ছে আমাদের হাত পরিষ্কার মানে কিন্তু আমরা স্বাভাবিক সুরক্ষিত। হাত দিয়ে বহু মানে জীবাণু আমাদের মধ্যে আসে। এবং আগে ইউরোপ 60 লক্ষ, আমেরিকায়
লোক বিভিন্ন রকম ভূতে তারা পেটের রোগে ভুগতো, আমরা কি পারি না এই 20 থেকে 30 সেকেন্ড সাউথ পথে হাত ধোয়া, যদি হাত ধোয়া অভ্যাসটা করি আমরা অনেক ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সাহায্য করতে পারে, রেহাই করতে পারে। সিমিলারলি জল কিভাবে খাবেন, আমরা মুখে লাগিয়ে জল খাওয়া ঠিক নয়, কারণ প্রথমবার জল খাওয়ার পরে আমার মুখে লালা যেটা লেগে গিয়েছিল গ্লাসের মধ্যে, অক্সিজেনের সংস্পর্শে এসে সেটা আবার শক্তিশালী ব্যাকটেরিয়া তৈরি হবে। দ্বিতীয়বার যখন গ্লাসটা নিয়ে আমি আবার জল খাবো তখন দেখা যাবে আমার ব্যাকটেরিয়া আমাকে অ্যাটাক করছে, তাই গ্লাস উঁচু করে জল খাটাই শ্রেয়। এবার আসা যাক, ঠাকুরের প্রশ্ন করেছেন ঠাকুর তাহলে পুষ্টির জন্য শরীর পুষ্টির কোন খাদ্য সবচেয়ে ভালো আর কোন টনিক ভালো। বুঝতে পারলেন, হবিষ্যান্ন যে আইডিয়াল ফুড, কারণ হবিষ্যান্নের মধ্যে যা কিছু মেলানো হয় আর কিছু প্রায় বাদ থাকে না। জানেন হবিষ্যান্ন কি কি মেলানো হয়? তবে কেননা এবং আমাদের দুঃখের দিনেই হবিষ্যান্ন দেওয়া হয়, কেন আমাদের ডাইজেস্টিভ উইক হয়, সেখানে বোধ হবিষ্যান্ন খেলে আমাদের শরীরের ইন্ট্যাক্ট থাকে ডাইজেস্টিভ সিস্টেমটা। এই নয় যে ঠাকুর মানে আমাদের প্রতিদিন হবিষ্যান্ন খেতে, মোটেই নয়। ঠাকুর খুব খাদ্যরসিক ছিলেন, তিনি ইন জেনারেল এটা বলেছিলেন যে এটা আইডিয়াল ফুড। তবুও বলছেন যে তরকারির মধ্যে চিনে বাদাম বাটা, তিল বাটা এসব যদি দিস তাহলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি পুষ্টিপ্রদ হয়। আবার বলছেন আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে, নাম যদি ঠিক মতো করে, মানসিক শান্তি যদি থাকে, তাহলে সে ডাল ভাতকে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে। নিরামিষ খাই বলে সে পনির খেতে হবে ওই মোটেই নয়। দেখা যাচ্ছে ডাল ভাতের মধ্যে 70-80% বেরিয়ে যায়। সেই নাম ধান একটু পরিশ্রম করলে আমাদের শরীরের ইনটেক পাওয়ারটা আমাদের বাড়াতে দরকার, তাতেই এদের যথেষ্ট। আর টনিকের মধ্যে বলছে পঞ্চামৃত, দ্য বেস্ট টনিক। আপনাদের পঞ্চামৃত জানেন, দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রণে বলা হয়। আমরা যখন পূজা মণ্ডপে যাই তখন 2-4 ফোঁটা আমাদের হাতে পড়ে, কেন বাড়িতে তৈরি করুন, নিজেরা খান গ্লাস ভর্তি করে, ছেলে মেয়েদের খাওয়ার যেটা খেলে হজম করতে পারে। কন্ডিশন হলো এই দুধ, দই, ঘি কিন্তু সব গরুর হওয়া চাই। এখন প্রশ্নটা আমরা কি দুধ খাবো নাকি? দুধ খাবো? দুধ তো অ্যানিমাল ডায়েট, দুধ খাওয়া উচিত। গরুর দুধ খাওয়া ভালো দাদা। হ্যাঁ, অন্য দুধ, প্যাকেটের দুধ এখন বর্তমানে তো প্যাকেটেই ভাত খাচ্ছে, কিন্তু গরুর দুধ, প্যাকেটের দুধ ভালো নয়, গরুর দুধ খেতে হবে। এটা বলার কারণ হলো আমাদের অনেকে যারা ক্রিটিসাইজ করে বা বলে এই তোরা মাছ মাংস খাস না, আবার তাহলে দুটো মানে অ্যানিমাল প্রোডাক্ট ওটা তাহলে খাস কেন? তাহলে দুধ অ্যানিমাল ডায়েট হলো, ঠাকুরের কথা, দুধ অ্যানিমাল ডায়েট হলো ক্ষতিকর নয়, কারণ দুধ পেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়, আর এই ব্যাসিলাস মানে ভেজিটেবল সেল, তাদের সাথে দেহকোষের বিরোধ কম হয়, তাই থেকে শরীরের জ্যান্ত কোষগুলি নার্সার পায় বেশি। আমাদের শরীরের অ্যানিমাল সেল আর ওলা নার্চার পায় বেশি। এবং বলছেন মানুষ নিয়মিত ভালো দুধ খেতে পারে তাহলে স্বাস্থ্য, মেধা, আয়ু, বুদ্ধি খুলে যায়, আয়ুও বেড়ে যায়। তাই বলা হয় প্রয়োজন বলে ধার করেও দুধ খাবে। এবার দেখা গেছে একটা বাচ্চার মা যদি মারা যায়, ছোটবেলা বাচ্চার, তাকে গরুর দুধ খাইয়ে বড় করা যায়। সেখানে মোষের দুধ খাওয়া তো বারণ করেছে, কারণ মোষের দুধ ম্যাচ করে না, যেটা হলো ম্যাচিং প্রোটিন। মোষের দুধ আমাদের সাথে ম্যাচ করে না, ওদের শ্লেষ্মা বাড়ায়, হার্টেরও ক্ষতি করে। শুধু তাই গরুর দুধে 1 ফোঁটা যেন মোষের দুধ মেশালেও ক্ষতি। এবারে চা খাওয়া নিয়ে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হলো অতিথি বরণের জন্য কেউ আসলো, দাদা 1 কাপ চা খান, হ্যাঁ চা খেয়ে যান, সেই না দাদা এই চা খেয়ে আর 1 কাপ কিছু খান, 1 কাপ খান আর কিছু হবে না, এবং এনকারেজ করি। কেন? আমরা জানি এর চেয়ে আর সহজতম বা সস্তা অতিথি বরণ কি আর হতে পারে। তাহলে চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়, ওদের ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়, তাদের শরীরে কিছু ক্ষতি হয়। ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। বল চায়ের গুণাগুণ সম্বন্ধে কেউ যদি বোঝে যে মানুষের শরীরের পক্ষে তা সাধারণত অপকারী, তাহলে সে কথা সবাইকে জানিয়ে দেওয়া উচিত। কেন এনকারেজ করবো, আরে আর 1 কাপ খান, কিচ্ছু হবে না, এনি টাইম ইজি টাইম। আমি দেখেছি আমাদের হায়দ্রাবাদে আমি থাকি তো, যদি এখন লন্ডনে আছি, ওখানে বহু মানুষ গ্যাস্ট্রোএন্টারোলজি একটা ভালো হসপিটাল তারা নিবেদন করেন আচার্যদের কাছে, তারা পাঠিয়ে দেন হায়দ্রাবাদে। অনেক মানুষ তারা সস্তেন হোল্ডার, তারা এই সব ভুগছে আর কি। আমি তাদের সাথে আলাপ মেলামেশা করে জানলাম 2টো কারণ তাদের খুব খারাপ। একটা কারণ হলো বাড়ির সবসময় চায়ের কেটলি মানে ফুটতেই থাকে, যখন খুশি চা খায়। আর একটা সময়ে খায় না, কোনো কাজকর্ম বেরিয়ে কখন বেলা উল্টে কখন খায়। এটা 2টি কারণ মানে গ্যাস্ট্রোএন্টারোলজির মানে হবেই, সেই সস্তেন পালন করুক যাই করুক, চা তো খাওয়াই প্রচুর খায়, প্লাস ওই 2টাও করে অনেকে। এবার ঠাকুর মজা করে বলছেন আপনাদের ঠাকুর তামাক সুপারি খান, এই অজুহাতে যেন আপনারা কেউ আবার তামাক, সুপুরি বা তৎজাতীয় কিছু যেমন পান, বিড়ি, চা ইত্যাদি চালাতে যাবেন না।
এবার আসি মানসিক স্তর, যেটা আজকের কথা ছিল, অনেক বেশি এক্সপ্যান্ড হতে পারেনি, ছোট্ট করে একটু বলি মানসিক স্বাস্থ্যটা নিয়ে। বলছে মনের উথাল হলে রোগের আথাল হয়, এটা কিন্তু এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। আমাদের শুধু ফিজিক্যাল হেলথ নয়, মনটা উথাল হয়। মনটা উথাল কেন হয়? মনকে ধাক্কা দেয়, বিভিন্ন দিক থেকে ধাক্কা আসছে। আর বলছি এটা পরের পর যখন মানসিক বা আধ্যাত্মিক তখন ওটা বলবো। এবং আজকের মানুষ মানে ডলার নিয়ে টানাটানি, কিভাবে টাকার উপায় করতে হবে, সেখানে তারা স্ট্রেসে ভোগে। বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের কম্পিটিশন, আগে যেতে হবে, ফার্স্ট হতে হবে। মানুষ যেন ঘড়ির সঙ্গে যেন দৌড়ে বেড়াচ্ছে, এবং সেখানে ফেলিওর হলে তো আর মানে মানসিক চিন্তা রেহাই নেই। আর অফিসে এত কাজের চাপ, আজকে মানে মানুষ কমিয়ে দিয়ে কাজ অনেক বেশি দেয়, কখন সকালবেলা যায়, কখন যে রাত হয়ে যায়, কোথায় যে পরিবার কেড়ে এলো, বন্ধু কিছুই মেলামেশা করতে পারে না। তারা ভোগে একাকিত্বতে, লোনলিনেসে ভোগে, তারা ভোগে উদ্বেগে নিয়ে, জানি না ব্যবসাটা কি হবে, জানি না কাল কি হবে, ছেলের কি হবে, নানা রকম উদ্বেগ নিয়ে থাকে। আলটিমেটলি হতাশায় ভুগে পড়ে এবং অবসাদে ভোগে, যাকে ডিপ্রেশন। এই ডিপ্রেশন বলছেন বর্তমানে ভারত এক ভয়াবহ বার্তা পেয়েছে মানসিক ব্যাধি সম্পর্কে। আজকের ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডিপ্রেস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বেস্ট ডিপ্রেস কান্ট্রি ইন্ডিয়া, এবং চায়না আমেরিকা এর পিছনে, ভারতের পিছনে, ভারত ফার্স্ট। এবং সেখানে কেন প্রতি 15 থেকে 29 বছরের যুবকদের মধ্যে এই আত্মহত্যা প্রবণতা বেশি। আমাদের স্টুডেন্টরা পর্যন্ত তারা আত্মহত্যা করছে, যাদের বয়স 15 থেকে 20 বছর। এবং প্রতি ঘন্টায় একজন ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করছে, এভরি আওয়ারে। আমার এত সিলেবাস, বাবা মার তারা তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সিট নিতে হবে, তোমার ইঞ্জিনিয়ারিং করতে হবে, তো এই যে নানা রকম চাপ দিয়ে, এবং এটা নিয়ে আলোচনা করছেন বেশি। সেখানে ডক্টর হার্বার্ট বেনসন বলছেন এই আধুনিক সমাজ সব থেকে অসুখ হলো উদ্বেগ, যার ফলে প্রতিদিন মারা যাচ্ছে কত মানুষ। এই উদ্বেগকে সামলাবার শ্রেষ্ঠ হলো মেডিটেশন। ওরা একটা মেডিটেশন বলে শেখায়, কিন্তু আমরা লাকি, আমরা একটা ইউনিক মেডিটেশন পেয়েছি, সেটা দেখে আমি শেষ করবো। দুই সায়েন্টিস্ট রেগালসন পেলপলি বলছেন যে আমাদের পিনিয়াল গ্রন্থের সম্বন্ধে যত্ন নেওয়া উচিত, অসুখ বিসুখ কম করবে, দেহ শক্তি ফিরে পাবে। পিনিয়াল গ্রন্থি অকেজ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য সমস্ত গ্রন্থি উল্টো পাল্টা কাজ শুরু করে দেয়। পিনিয়াল গ্ল্যান্ডটা কোথায়? আমরা যে আজ্ঞা চক্রে ধ্যান করি, সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, তার নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড। এর কাজটা কেমনটি করে? Pineal gland was given its name because as a pine cone, pineal gland is unpaired, meaning there is only one. It sits directly on the line of the brain. The function most linked to the pineal gland is the secretion of a hormone called melatonin. মনে রাখবেন which is দুটো নাম, best known for পিনিয়াল its গ্ল্যান্ড role এই in regulating মেলাটোনিন হরমোন circadian সিক্রেশনটা rhythms. করে, এবং এই মেলাটোনিন সিক্রেশনটা রিলেটেড টু সূর্যের সঙ্গে। Pineal gland is যখন made up আমাদের of সূর্যের চোখে secretory আলো পড়ে, cells called তখন pinealocytes, মেলাটোনিন which সিক্রেশন কমে secrete যায়। melatonin throughout the তাই 24-hour cycle. সেই মেলাটোনিন সিক্রেশনটা এটা ফলো করে, মিড নাইটে বেশি, এবং যে সূর্যের আলো থাকে তখন এটা কমে যায়। আর ঠিক এই গ্রাফটাকে ফলো করে, মানে মিড নাইটে বেশি হয় আর সূর্যের আলো যেই উঠতে থাকে আবার কমে যায়। তাই বলা হয় উষা নিশয় মন্ত্র সাধন, বা বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ। এটা ন্যাচারালি আমরা একটা হেল্প পাই এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেশনের জন্য। মেলাটোনিন এত কথা বলছি কারণ ঠাকুর বলছেন যে প্রসেস অনুযায়ী ওগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। কবে বলি? ঠাকুর 1941-এ বলেছিলেন, তখন পিনিয়াল গ্ল্যান্ড আবিষ্কারই হয়নি। পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে কথা চলে 1990-তে, তার 50 বছর আগে ঠাকুর পিনিয়াল গ্ল্যান্ড নামকরণ করে চলে গেলেন, এবং আজকে সেই পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে বিরাট একটা হইচই। এবং পিনিয়াল গ্ল্যান্ড যে মেলাটোনিন সিক্রেশনটা করে, আপনারা জানেন কিভাবে সে ট্রেন লাইনে আজ্ঞা চক্রে একটা ছবি দেখতে পারবেন, সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ডে যাবে। এবং এর মেলাটোনিনের কাজ হলো আমাদের বার্ধক্যকে ধীর গতি করায়। ডেফিনেটলি বয়সের সাথে বার্ধক্য আসবে, কিন্তু স্লো ডাউন করাবে। আমাদের জীবন শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করায়। এটা সবাই দরকার স্মৃতিশক্তি, বাচ্চাদের স্টুডেন্টদের দরকারই, তাদেরও যেমন দরকার, আমাদের যেমন আমরা ঘর সংসার করে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের স্মৃতিশক্তি আমাদের জাগ্রত রাখতে হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ এটা খুবই দরকার। ভাববেন এপিডেমিক চলে গেল, আরো কি ধরনের এপিডেমিক আসবে জানে না। সুতরাং আমাদের এখন থেকে সেই প্র্যাকটিস করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে হবে। তার জন্য আমাদের যে বসে একটা সোজা বসে আমাদের যে চক্রপট একটা পেয়েছি, সেই চক্রপট দিয়ে নামের সাথে ধ্যানটা করতে হবে, সোজা রেখে 30 থেকে 45 মিনিট, খুবই ভালো কথা। এবং আরেকটা দিন শবাসন, অর্থাৎ বালিশ ছাড়া যেখানে মাথা টাচ করছে সেখানে চক্রপট ধ্যান করা, বেশি নয়, 4 থেকে 5 মিনিট ডেইলি, 3-4 যথেষ্ট। এবং ঠাকুরও শবাসন করতেন, তাদের ফলাফল বলছে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। অর্থাৎ গ্রহণক্ষম কতটা খুব ইম্পর্টেন্ট।
আমি অনেক জিনিস গ্রহণ করতে পারি, কিন্তু সেটাকে ক্ষমতা যদি না থাকে আমার গ্রহণ করে কোনো লাভ হবে না। আমি মাথাকে ওজন নিলাম, যদি সে বোঝার ক্ষমতা যদি না বাড়ে তখন আমার কোনো লাভ হবে না, উল্টো কাজ হবে। তাই গ্রহণ ক্ষমতা আমাদের বাড়াতে হবে, অনেক কিছু জিনিস জানতে পারবো, সেগুলো হজম করতে হবে। তো এবং নামদানের ফলাফল চেপে নামদান যদি করা যায় আর কিছু না, শরীর ভালো হবেই। আর মেয়েরা নামটাম বেশি করলে তাদের চেহারা একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে, সেই লালিত্য কিন্তু কাম ভাবে জাগে না, শ্রদ্ধা হয়। যাক, আমরা অনেক রকম নেশা করি, নামদানের নেশার মতো করি না। একটা দিনও বাদ দেবেন না, নিয়মিত বসাটা খুব ভালো, ভালো না লাগলেও করা ভালো। করতে করতে রস জমে ওঠে, নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। তাই নামদান উপকারিতা হচ্ছে আমাদের আয়ু বৃদ্ধি করায়, আমাদের জীবন শক্তি দূষণমুক্ত পুষ্টি প্রদান করে, আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি প্রদান করে। বলা হয়েছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কি দুর্বলতা? দুষ্টু বল। আমাদের দুর্বলতা মাসেল পাওয়ার নয়, আমাদের অনেক দুষ্ট বল যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে নামদান করলে। আমরা বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, বহু দুর্যোগ ব্যাধির উপশম তো হয়, এবং দেখা গিয়েছে বহু মৃত ব্যক্তির জীবন দান করা সম্ভব হয় এই নাম ধ্যানের মাধ্যম দিয়ে। কারণ এই সহজ নামটা জয় গুরু দাদা, হয়ে গেছে। যখন আদর্শ পূর্ণ যুক্তি নাম তার মস্তিষ্কের কার্যকর বৃদ্ধি প্রাপ্ত হয়। যেটা বলছিলাম যে যেটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যে পিনিয়াল গ্ল্যান্ড মিলিটারি কাজ চলেছিল, তারা দেখেছে কাজ হলো সিনক্রোনাইজ অফ দ্য বায়োলজিক্যাল ক্লক, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট এবং বুস্ট মেমোরি পাওয়ার, অ্যান্টি এজিং প্রপার্টিজ এর মধ্যে আছে। এবং দেখে যারা সাত্ত্বিক ভেজিটেরিয়ান ফুড খায় তাদের বডি সিস্টেম ইমিউন এত বেশি বেড়ে যায় টু ফাইট এগেনস্ট এনি ডেডলি ভাইরাস অর ডিজিজেস। এটা খুবই আমাদের কাছে ইনফরমেশন আসতো যে নাম ধ্যান করে বা সাত্ত্বিক হচ্ছেন করার জন্য এ সময়। কিভাবে করবো? কারণ 40 বছর বয়সের পর থেকে আমাদের সিক্রেশনটা কমতে থাকে। তাই প্রথম থেকে আমাদের জীবনে চাই একটা আইডিয়াল সেন্ট্রিক লাইফ ইন এভরি স্টেপ অফ লাইফ, স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল, যা কিছু দেখালাম। আর মেডিটেশন চ্যান্টিং সদনাম করলে আমাদের হবে কি, পিনিয়াল গ্ল্যান্ড স্টিমুলেট হবে ফর মোর সিক্রেশন অফ দ্য মেলাটোনিন হরমোন ফ্রম দ্য আর্লি স্টেজ, অ্যান্ড প্রপার এডুকেশন আইডিয়াল ম্যারেজ তো দরকার। এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলনি মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছুই তাই কিন্তু মানসিক অসদাচার। সুতরাং আমরা ইষ্টগ্রহণ জানতে পারবো কোনটা আমরা মানসিক সদাচার পালন করছি, কোনটা আমরা করছি না। তাহলে নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। যে মানুষের দীক্ষা, শিক্ষা এবং বিবাহ যার যত সুন্দর হয়েছে তার জীবন তত সুন্দর হবে। এতক্ষণ অনেক স্লাইড দেখালাম, লাস্ট একটা স্লাইড ঠাকুরের কথায়। আমার কথাগুলি যদি তোমার শুধু কথা চিন্তার খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলি যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার সঙ্গে রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। জয় গুরু। আমি দিলীপ রাজ। জয় গুরু, জয় গুরু। অনেকটা সময় নিয়ে ফেললাম, বুঝতে পারিনি। জয় গুরু দাদা, জয় গুরু।